হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা জেনারেল ইলেকট্রিক্স ওয়ান এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। নবম দশম শ্রেণীতে ভোকেশনালে এই বিষয়টা। তো যারা ভোকেশনাল ছাত্রছাত্রীরা আছেন, তো সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের লেসনে। তা আমরা কি কি বিষয়গুলো দেখব তারও একটা তোমাদেরকে আমি দেখাবো। সূচিপত্রটা দেখেন। এর মধ্যে আমাদের রয়েছে প্রথম অধ্যায়ে অকুপেশনাল চার্টার ডিউটি সেফটি ও সিকিউরিটি ইজ এ ভেরি মাস্ট। কিন্তু আমরা যেখানেই কাজ করি না কেন আমাদের নিরাপত্তার বিষয়টা আগেই কিন্তু খেয়াল করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নিরাপত্তাটা। এই যেগুলো দেখা যাচ্ছে কোনো কারণে হয়তো আহত বা শক হয়েছে, হার্টের ঝুঁকি, এখানে সিপিআর দিতে হচ্ছে, মানে জোরে জোরে সিনার মধ্যে জোরে জোরে চাপ দিতে হবে, যেই সিস্টেমে দেখানো হয়েছে সেটা। তারপরে এখানে আছে অগ্নি নির্বাপক যন্ত্র, যেটাকে বলা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার বলা হয়। এখানে একটা লক আছে, লকটা খুলে চাপ দিলে কিন্তু এখান থেকে কার্বন মনোক্সাইড নিঃসরিত হবে। একজন দক্ষ ইলেকট্রিশিয়ান কর্মস্থলে কাজ করার পরিবেশ সম্পর্কে সম্মুখ ধারণা আবশ্যক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য তার কাজের পরিধি, কর্মক্ষেত্রের পরিবেশ ও নিরাপত্তা, টুলস ও মেশিনারি ব্যবহার বিধি এবং কর্মনিরাপত্তা, কর্মী প্রাপ্যতা ও অধিকার সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা বাঞ্ছনীয়। সংশ্লিষ্ট কাজের সাথে সম্পর্কিত সেফটি, সিকিউরিটি, অধিকার বিষয়ক আইন, বিধি ও নিয়ম নীতি সম্পর্কে অধ্যয়ন অনুশীলনের মাধ্যমে এগুলো অর্জিত হয়। একজন কর্মীকে পেশাগত চার্টার ডিউটি, অকুপেশনাল চার্টার ডিউটি, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা, WHO মোতাবেক আর কি, হ্যাঁ। তো মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা পলিসি বেসিক সেফটি এবং সিকিউরিটি নীতিমালা, বাংলাদেশের জাতীয় সংবিধান এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এর নির্দেশনা ইত্যাদি প্রণীত আইন, শর্তাবলী, অধিকার বিশেষ সচেতন এবং শ্রদ্ধাশীল হতে হবে। কারণ একটু জিনিস দেখো, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর বলা হয়, উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো। তো এটা হচ্ছে আগে ভাগেই নিরাপত্তা বা ব্যবস্থা নিতে হবে। নিরাপত্তা ও সঠিক প্রস্তুতি ইলেকট্রিশিয়ানের কাজের পূর্বশর্ত। দুর্ঘটনা এড়াতে নিরাপদ পোশাক, সরঞ্জামাদি ব্যবহার নিশ্চিত করা জরুরি। এছাড়া দুর্ঘটনা ঘটলে কোনো পরিস্থিতি কী ধরনের পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। অগ্নি নির্বাপক, অক্সিজেন ও প্রাথমিক চিকিৎসার প্রয়োগ সম্পর্কিত জ্ঞান, দক্ষতা খুবই জরুরি। তো এগুলো ছাড়া হাসপাতালে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, আইনগত আইনশৃঙ্খলা, তারপর আইন রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ দক্ষতা খুবই জরুরি। এই অধ্যায়ে USS পলিসি, চার্টার ডিউটি, বেসিক সেফটি ও সিকিউরিটি, ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম, PPE, দুর্ঘটনা সুরক্ষামূলক দুর্ঘটনা লক্ষণ, সুরক্ষার লক্ষণ এবং প্রতীক নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, আমরা এই অধ্যায়ে যেটা শেষ করব, এটা হচ্ছে UHS নীতিমালা এবং পদ্ধতির, নিরাপদ পদ্ধতি চিহ্নিত করতে পারবা। আচ্ছা, তো এখানে ব্যক্তিগত নিরাপত্তা পোশাক, PPE ব্যবহার করতে হবে, দুর্ঘটনা এবং ঝুঁকি চিহ্নিত করতে হবে, জরুরি অবস্থা সাড়া প্রদান করতে পারবে, প্রাথমিক চিকিৎসা প্রয়োগ করতে পারবে, অগ্নি নির্বাপক সরঞ্জাম ব্যবহার করতে পারবে। আমি এখানে সংক্ষেপে এগুলো একটু বলে আমরা প্রশ্ন থেকে প্রশ্নগুলো সলিউশন করারও চেষ্টা করতে হবে। সেজন্য কর্মক্ষেত্রে স্বাস্থ্য সেবা এবং নিরাপত্তা, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, USS কর্মক্ষেত্রে স্বাস্থ্য সেবা এবং নিরাপত্তা সুবিধা প্রত্যেক মানুষের বৈধ এবং আইনগত অধিকার। এ বিষয়ে বাংলাদেশের শ্রম আইন 2006 একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই আইনের গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো কর্মীদের জন্য একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত এবং কর্মক্ষেত্রে সর্বোচ্চ পেশাগত এবং নিরাপদ পরিবেশ অনুসরণ করা। হ্যাঁ, তো
যেটা বললাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 4 নভেম্বর 2013 তারিখে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা 2013 প্রকাশ করে। এই নীতিমালার উল্লেখ করা হয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি উৎপাদনের সাথে শ্রমিক সংশ্লিষ্ট সকলের জীবন নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশ সুরক্ষাকরণ, উৎপাদন ও দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য। ওএইচএস নীতিমালা অনুযায়ী উদ্দেশ্য হল একটি প্রতিষ্ঠানে কর্মরত সকল শ্রেণী বা পেশাগত লোকদের জন্য সুষ্ঠু ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। এ কারণে ওএইচএস নীতিমালা সম্পর্কে জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে সচেতন না হলে যে কোনো কারণে বড় দুর্ঘটনা হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। এজন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও ইলেকট্রিশিয়ান সকলকে ওএইচএস পলিসি জানা ও তা অনুশীলনের উপর গুরুত্ব দিতে হবে। এবার জানা ওএইচএস এর বিধানগুলো কী কী আমরা একটু দেখব। ওএইচএস এর বিধিসমূহ আমরা একটু দেখি এখন। তারপর দেখি বিধি নাম্বার 1, সচল বৈদ্যুতিক সরবরাহ লাইন স্পর্শ করা যাবে না। বিধি 2 হচ্ছে সকল বৈদ্যুতিক ডিভাইস সচল লাইনে যুক্ত মনে করতে হবে। ঠিক আছে। বিধি 3 হচ্ছে বৈদ্যুতিক ডিভাইস সংযোগ বা মেরামত করতে সার্কিটে পাওয়ার সোর্স থেকে বিচ্ছিন্ন করতে হবে। কাজ করার সময় সার্কিটে পাওয়ার সোর্স থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। বিধি 4, বৈদ্যুতিক ডিভাইসে কাজ করার সময় ব্যবহৃত টুলস যন্ত্রপাতিতে হাতল বিদ্যুৎ নিরোধক পদার্থে আবরণ করতে হবে, যেমন একটা কাটিং প্লায়ার, ওটার উপরে রাবার আছে কিনা দেখতে হবে। বিধি 5, কোনো বৈদ্যুতিক ডিভাইস টেস্ট করতে ধাতব পেন্সিল বা স্কেল ব্যবহার, তারপর আংটি বা ধাতব চেইনযুক্ত ঘড়ি ব্যবহার করা যাবে না। বিধি 6 হচ্ছে লাইনে যুক্ত কোনো ডিভাইসে কাজ করার সময় হাত অবশ্যই শুকনো রাখতে হবে। অপরিবাহী গ্লাভস, সেফটি শু এবং নিরাপত্তা পোশাক পরিধান করতে হবে। বিধি 7 হচ্ছে এক হাতে কাজ করার সময় অন্য হাত পকেটে বা নিরাপদ স্থানে রাখতে হবে, যেন লাইন স্পর্শ না লাগে। এর ফলে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে। বিধি 8 হচ্ছে অধিক ঠান্ডা কক্ষে ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ডিভাইস দেওয়ালে স্থাপন করতে হবে। বিধি 9 হচ্ছে যন্ত্রপাতির উপর পানি বা কেমিক্যাল থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করতে হবে। বিধি 10, যদি কেউ কাজের সময় বিদ্যুতায়িত হয় তখন ওই ব্যক্তি ডিভাইস ও পরিবাহী তারকে ধরা যাবে না। উত্তেজিত না হয়ে শান্তভাবে সার্কিট ব্রেকার বা প্লাগ লেদার বেল্টের মাধ্যমে বৈদ্যুতিক সরবরাহ বিচ্ছিন্ন করতে হবে। তবে 11 হচ্ছে যন্ত্রপাতি স্পর্শ করা থেকে যদি কোনো প্রকার ঝিনঝিন অনুভূত হয় বা শিহরণ সৃষ্টি হয়, সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে মেরামতের জন্য রিপোর্ট করতে হবে। বিধি 12 হচ্ছে ত্রুটিযুক্ত সার্কিটের মুখোশের ভিত্তিতে নির্ভর না করে বা অন্য কোনো ফিউজ বা ব্রেকার সন্নিবেশ করে ত্রুটি সংশোধন করার চেষ্টা করা যাবে না। সার্কিট সম্পূর্ণ অফ করে ত্রুটি চিহ্নিত করতে হবে। ক্যাপাসিটরের কাছাকাছি কাজ করার আগে বৈদ্যুতিক শক রোধ করার জন্য ক্যাপাসিটরকে টার্মিনালগুলোকে শর্ট সার্কিট করে নিতে হবে, মানে ডিসচার্জ করে নিতে হবে। তারপর ক্যাপাসিটরের অন্য ব্যক্তি সরঞ্জাম বা বৈদ্যুতিক নিয়ন্ত্রণ ডিভাইসগুলোতে স্পর্শ করা যাবে না, যদি না তা করার নির্দেশ দেওয়া হয়। অতি আত্মবিশ্বাস বা ভাগ্যের উপর নির্ভরশীলতা বিপদের কারণ হতে পারে। বৈদ্যুতিক সরঞ্জাম সঠিকভাবে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করতে হবে, যেন দুর্ঘটনাক্রমে হলেও একটি ডিভাইস বা পরিবাহী তার অন্যটির সাথে সংযুক্ত হয়ে বৈদ্যুতিক শক সার্কিট সৃষ্টি করতে না পারে। 16, বিধি 16 হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জামবাদী ব্যবহারের পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হাত পা, দেহ বা মেঝে ভেজা না থাকে। তো ভেজা মেঝেতে দাঁড়িয়ে কাজ করার সময় অবশ্যই রাবারের জুতা এবং হ্যান্ড
গ্লাস পরতে হবে। বিধি 17 হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জাম এর নিকট অত্যন্ত দাহ্য পদার্থ বা জ্বালানি যোগ্য তরল সংরক্ষণ করা যাবে না। বিধি 18 হচ্ছে সচেতন থাকতে হবে যেন কখনো ক্যাবিনেটের দরজা খোলা থাকলে সরঞ্জামগুলো ইন্টারলক উচ্চ ভোল্টেজ উৎসকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, তবে কন্ট্রোল সার্কিটের জন্য পাওয়ার চালু থাকতে পারে। বিধি 19 হচ্ছে উন্মুক্ত পরীক্ষামূলক সার্কিট সরঞ্জাম অপরিবর্তিত রেখে সার্কিট নিষ্ক্রিয় করতে হবে। বিধি 20 হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জামের কাছে ঢিলা পোশাক তারপর গলা বন্ধনী পরিধান করে যাওয়া যাবে না। তো এই ছিল হচ্ছে বিধিসমূহ ওএসএসের যে বিধিমূলক। এবার নীতিমালা কীরকম সেটা যদি আমি বলতে গেলে, ওএসএস নীতিমালা ও পদ্ধতির মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক, কর্মচারী, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, পরিবেশ সহ সকলে উপকৃত। সুতরাং সর্বক্ষেত্রে ওএসএর পলিসি ও পদ্ধতি অনুসরণ করলে পরিবেশ ভালো থাকবে, শিক্ষার মান উন্নয়ন হবে, শিল্প কারখানার পরিবেশ উন্নয়ন সহ উৎপাদন বৃদ্ধি পাবে এবং দুর্ঘটনার হাত থেকে কর্মীবৃন্দ রক্ষা পাবে। ফলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও গতিশীল হবে। তো এবার আমরা যেটা দেখব হচ্ছে ওএসএস এর নীতিমালার প্রয়োজনীয়তা। তো এই নীতিমালা ও পদ্ধতির মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক, কর্মচারী, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, পরিবেশ সহ সকলে উপকৃত হয়। সুতরাং সব ক্ষেত্রে ওএসএস পলিসি পদ্ধতি অনুসরণ করলে পরিবেশ ভালো থাকবে, শিক্ষা মান হবে। আচ্ছা, আমাদের যেটা জানা খুবই জরুরি সেটা হচ্ছে চার্টার অফ ডিউটি, ফুল ডিউটি সম্পর্কে প্রাথমিক ধারণা। এটা যেমন কর্মঘণ্টা, বেতন, ছুটির দিন, শ্রমিকের পারিশ্রমিক প্রদান পদ্ধতি সম্পর্কে ধারণা থাকতে হবে, ক্ষতিপূরণ প্রদান ব্যবস্থা সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা কিন্তু আসতে পারে, এটা তোমরা মার্কিং করে রাখো। এটা তো এরপর পেশাগত প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা থাকতে হবে, সামাজিক ও পারিবারিক কল্যাণ নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে, কর্মীর প্রতিনিধিত্ব অধিকার থাকতে হবে, আইনগত সুরক্ষা থাকতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে বেতন ভাতা, আউটসোর্সিং, সরকারি ও বেসরকারি চাকরিতে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা, মধ্যস্থতাভোগীদের দৌরাত্ম্যের জন্য বেতন ভাতা গ্রহণের ক্ষেত্রে শ্রম আইন এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা 2018 প্রণয়ন করা হয়। এই সম্পর্কে প্রাথমিক ধারণা নিচে দেওয়া হলো। তো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এমনকি বেসরকারি ও মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো চাকরি স্থায়ী নিয়োগের পরিবর্তে অস্থায়ী চুক্তিভিত্তিক দিন দিন সম্প্রসারিত করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেটাকে আউটসোর্সিং বলা আর কি। তো আমাদের আরও বেশ কিছু রয়েছে এখানে, সেটা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ অনুমোদিত পদের বিপরীতে আউটসোর্সিং নীতিমালা অনুসরণ করে 3, 4, তৃতীয়, চতুর্থ লোক নিয়োগের ক্ষেত্রে বিষয়গুলো অনুসরণ করতে। সেটা কী কী, এটা যদি বলে তাহলে কি করা যায়, হ্যাঁ, কী কী কারণে এটা অনুসরণ করতে হবে। স্থায়ী নিয়োগ দেওয়া যাবে না, সংস্থাপন ও অর্থ মন্ত্রণালয়ের আমলে থাকতে হবে, দৈনিক বা মাসিক বাৎসরিক ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে, 18 থেকে 60 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী এবং 4র্থ শ্রেণীর কর্মচারী পাশ করতে হবে। এগুলো হচ্ছে চুক্তিভিত্তিক। গাড়ি চালকের পদ 3য় শ্রেণী এবং শিক্ষাগত যোগ্যতা হতে হবে SSC পাস। গাড়ি চালক নিয়োগের জন্য নিয়োগকারী কর্তৃক অন্যান্য যোগ্যতা নির্ধারণ করেন, কিন্তু 3য় শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য নিয়মের ব্যত্যয় ঘটবে না। পদ সৃষ্টির জন্য প্রণীত সরকারি আদেশ GO এর যোগ্যতা, বয়স, শারীরিক মানসিক স্বাস্থ্যের বর্ণনা ইত্যাদি সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেজিস্টার মাফিক কর্ম সেটাকেই, তো ঝুঁকি যেটা, এটা হচ্ছে হাজার্ড রেজিস্টার যেটা, তারপর হচ্ছে পরিচিতি বা ইন্ট্রোডাকশন রেজিস্টার, স্ট্রিপস ও ফলস রেজিস্টার যেটা, ম্যানুয়াল রেজিস্টার, জরুরি
অবস্থার রেজিস্টার, স্টাফ টুলস বক্স রেজিস্টার, ঝুঁকি মূল্যায়ন রেজিস্টার, দক্ষতা মূল্যায়ন রেজিস্টার। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক হতে পারে। তো আমরা এখানে আরও বেশি কিছু দরকার আছে, যেমন বেসিক সেফটি ট্রেনিং। এটা খুবই দরকার, যারা শ্রমিক কর্মীরা কাজকর্ম করবে তাদের যে ইন্ডাস্ট্রিতে হোক বা কোনো কলকারখানাতে, অবশ্যই তাদের সতর্ক থাকা দরকার বেঁচে থাকার জন্য। সঠিক পোশাক পরা, কাপড় সঠিক মাপের হওয়া উচিত, সঠিক সরঞ্জাম ব্যবহার করা, যন্ত্রপাতি ও সরঞ্জামের সঠিক ব্যবহার জানা। এবার আরটা হচ্ছে বেসিক ফায়ার বা অগ্নি নির্বাপক যন্ত্রের ট্রেনিং। এটা কিন্তু দরকার, যেটা যেমন যে কাঠ, কাগজ, কাপড়, আবর্জনা এবং অন্যান্য সাধারণ উপকরণ, যেমন পেট্রোল, তেল, পেইন্ট ও অন্যান্য দাহ্য তরল, বৈদ্যুতিক সরঞ্জাম, শর্ট সার্কিট, রন্ধন সরঞ্জাম, গ্যাস সিলিন্ডার, ইলেকট্রিক ওভেন ও ইন্ডাকশন হিটার ইত্যাদি, ধূমপান। তো যেমন হ্যাজার্ড কমিউনিকেশন, যে সমস্ত কারণে কারখানার যন্ত্রপাতি, মানব সম্পদ ও অবকাঠামো এর ক্ষতি হতে পারে তাকে হ্যাজার্ড বা বিপদ বলে। যেমন ইলেকট্রিক শক, আর্ক রেডিয়েশন, বায়ু দূষণ, বিষাক্ত গ্যাস, আগুন, অকুপেশনাল চার্টার ডিউটি, সেফটি ও সিকিউরিটি। হ্যাজার্ড কমিউনিকেশন প্রোগ্রাম উদ্দেশ্য হলো কর্মীদের কর্মস্থলে ব্যবহৃত রাসায়নিক পদার্থের বিপদ সম্পর্কে জানা, বিপজ্জনক রাসায়নিক নিরাপদ ব্যবহার নিশ্চিত করা। হ্যাজার্ড কমিউনিকেশন প্রোগ্রামে রাসায়নিক উপাদান কোনগুলো তা সুস্পষ্ট চিহ্নিত থাকে, যেহেতু এর উদ্দেশ্য পরিবেশ ও জীবের সুরক্ষা নিশ্চিত করা। এ কারণে এগুলো সুনির্দেশিত থাকা দরকার। তো যেমন জৈবিক, যে ব্যাকটেরিয়া, ভাইরাস, পোকামাকড়, গাছপালা, পাখি, মানুষ এবং অন্যান্য প্রাণী। যেটা রাসায়নিক হচ্ছে রাসায়নিক ঝুঁকি, ব্যবহৃত রাসায়নিক পদার্থ বিষাক্ত বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে। এরগোনমিক পুনরাবৃত্তিমূলক গতিবিধি, ওয়ার্ক স্টেশনের অনুপযুক্ত সেট আপ। ঝুঁকি, এটা হচ্ছে রিস্ক, কী কী ঝুঁকি থাকতে পারে। ইলেকট্রিক শক, আর্ক রেডিয়েশন, বায়ু দূষণ, আগুন, সংকুচিত গ্যাস। এগুলা ঝুঁকির ধরনগুলো আলাদা করতে হবে। যেমন অফিস, গৃহ কর্মীদের কাজের জায়গা সংশ্লিষ্ট ঝুঁকি, বৈদ্যুতিক ঝুঁকি, তারপর হচ্ছে যান্ত্রিক ঝুঁকি, অগ্নি ঝুঁকি, ভৌত বা শারীরিক ঝুঁকি, রাসায়নিক ঝুঁকি, জৈবিক ঝুঁকি, মনোসামাজিক ঝুঁকি, মানসিক ঝুঁকি। এই প্রত্যেকটা একটা লিস্ট করতে হবে। লিস্ট করে কোন ঝুঁকি আছে এখানে সেটা আইডেন্টিফাই করতে হবে। অফিস গৃহে কর্মীদের কাজের জায়গা সংশ্লিষ্ট ঝুঁকির কারণ, উপকরণগুলো হাতের কাছে না থাকা, স্যাঁতসেঁতে বা পিছিল মেঝে ও সিঁড়ি, অপরিকল্পিত বিদ্যুৎ ও দাহ্য পদার্থের ব্যবস্থাপনার কারণে আগুনের ঝুঁকি, শ্রমিকদের ঝুঁকিপূর্ণ উপকরণ থেকে আঘাত পাওয়া, যন্ত্রপাতি উপকরণ ভালোভাবে নিয়ন্ত্রণ না করা, উপকরণ পরিষ্কার রক্ষণাবেক্ষণ না করা, অনুন্নত ও অস্বাস্থ্যকর পরিবেশ, অনুন্নত প্রতিরোধক ও রক্ষণাবেক্ষণ করা। তো এখানে বৈদ্যুতিক ঝুঁকি নিয়ন্ত্রণের কিছু পরামর্শ, এটা খুবই দরকার। সেগুলো প্রশ্নের মধ্যে আমরা পাবো, যখন আমরা পরবর্তী পর্বে প্রশ্ন নিয়ে আলোচনা করব এই বিষয়গুলি আমরা কিন্তু জানতে পারবো। বৈদ্যুতিক সংযোগ স্থল সম্পর্কে সতর্ক থাকা, বৈদ্যুতিক কাজ করার আগে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হবে, এটা খেয়াল করতে হবে। বৈদ্যুতিক সিস্টেমে কাজ করার সময় রাবারের মোজা, জুতা, গাউন, নিরাপত্তামূলক হেলমেট প্রভৃতি ব্যবহার করতে হবে। তো কাজের জন্য যথাযথ স্বাস্থ্য সরঞ্জাম ব্যবহার করা, কোনো ত্রুটিপূর্ণ উপকরণ দিয়ে কাজ করার পূর্বে সেগুলো মেরামত করা বা ফেলে দেওয়া। তো বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তেজপত্র, ধাতব অংশ সঠিকভাবে আর্থিং করা, এটা খেয়াল রাখতে হবে। অগ্নিকাণ্ড ঘটলে বৈদ্যুতিক সরঞ্জামের উপর পানি না ঢালা, এখানে পানি ঢালা কখনোই সম্ভব না, আরও বেড়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাজে মনোযোগ রাখা, কাজে মনোযোগ না হলে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। এবার আমরা যান্ত্রিক ত্রুটিগুলো কী কী। স্বয়ংক্রিয় বা হস্তান্তর সব ধরনের যন্ত্রের ক্ষেত্রে বাষ্প, পাম্প, বৈদ্যুতিক শক্তি চালিত মেশিনের কর্মক্ষেত্রে নতুন নতুন ঝুঁকি তৈরি করছে। নিরাপত্তা ঝুঁকি তৈরি, নিরাপত্তা প্রযুক্তি উন্নত হওয়া সত্ত্বেও যান্ত্রিক ঝুঁকি এখনও একটি বড় ধরনের উদ্বেগ বিষয় হিসেবে রয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কোনটা। যেমন পরিচালনার ক্ষেত্রে হতে পারে, যান্ত্রিক শক্তির ট্রান্সমিশনের ক্ষেত্রে, যন্ত্রপাতির ঘূর্ণন এলাকার ক্ষেত্রে,
ঠিক আছে। সাধারণ শিল্প পরিবেশের পাওয়া আঘাতগুলো হচ্ছে কাটা, ছেঁড়া, চাপা পড়া, তারপর হচ্ছে খোসা লাগা, এই আটকে পড়া, সংঘাত, ছুরিঘাত। তো যান্ত্রিক ঝুঁকি নিয়ন্ত্রণের কিছু পদক্ষেপ আমাদের জানতে হবে। প্রথমে ঝুঁকিগুলো চিহ্নিত করতে হবে, তার পদক্ষেপগুলো আমাদের জানতে হবে। মেশিনের বিপজ্জনক অংশের কাছে মানুষের সংশ্লিষ্টতা কমিয়ে আনা, সঠিকভাবে যন্ত্রপাতি লেআউট করা, দুই মেশিনের মধ্যে যথেষ্ট ফাঁকা রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, মেশিনের গার্ড ব্যবহার করা। অগ্নিঝুঁকির যে কারণগুলো থাকে সেটা আমরা এখানে বলতেছি: কাঠ, কাগজ, কাপড়, আবর্জনা এবং অন্যান্য সাধারণ উপকরণ। তারপর পেট্রোল, তেল, পেইন্ট, অন্যান্য দাহ্য পদার্থ। বৈদ্যুতিক সরঞ্জাম শর্ট সার্কিট থেকে হয়। রন্ধন সরঞ্জাম, গ্যাস সিলিন্ডার, ইলেকট্রিক ওভেন, ইন্ডাকশন হিটার, এগুলা, ঠিক আছে। এই যেমন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্ট্যান্ড বাকেট, এগুলো লাগবে আমাদের। এগুলো কেন, যদি অগ্নিকাণ্ড হয় তখন আমরা যাতে এগুলো রোধ করতে পারি। ওয়াটার বাকেট, পানি দেওয়ার জন্য। ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার ব্ল্যাঙ্কেট মানে কম্বল আর কি, যেটাতে আগুনের মধ্যে দিলে আগুন নিভে যায় আর কি। হ্যাঁ, সো অক্সিজেন, ফুয়েল এবং হিট, এই তিনটি উপাদানের সমন্বয়ে আগুন ধরে। এই তিনটি উপাদানের অগ্নিকাণ্ডে 5 ভাগে ভাগ করা হয়েছে: ক্লাস এ ফায়ার, সো ক্লাস বি, সি, ডি এবং ই ফায়ার। আর একটা আমরা দেখি ভৌতিক বা শারীরিক ঝুঁকি, যেটা যেমন যন্ত্রপাতি, মেশিন, বিদ্যুৎ, অত্যাধিক তাপ, ঠান্ডা, আর্দ্রতা, বেশি শব্দ, কম্পন, কাজে অবস্থা এবং স্থান ইত্যাদি ভৌতিক বিপদের কারণ হতে পারে, ঠিক আছে। তারপর রাসায়নিক ঝুঁকি, যেটা তো কাঁচামাল সমূহ, উৎপাদিত পণ্য, বিক্রয়কারী পদার্থ ইত্যাদি কখনো ভয়াবহ অবস্থার সৃষ্টি করে, যেমন বিস্ফোরণ, বিকিরণ, বিষক্রিয়া, ক্ষয়প্রাপ্ত হওয়া, বিষ বাষ্প, মরিচা পড়া, জ্বালা পোড়া, ক্যান্সার ইত্যাদি রাসায়নিক বিপদের জন্য দায়ী। বিভিন্ন ধরনের পদার্থগুলো হলো অ্যাসিড, ক্ষার, ডাইস, পেইন্ট, কুয়াশা, দ্রাবক, কটন, ডাস্ট, গ্যাস বা বাষ্প, ওয়েল্ডিং, ধোঁয়া, হাইড্রোজেন, ক্লোরিন, ক্রোমিয়াম, সীসা ইত্যাদি। জৈবিক ঝুঁকি যেগুলো, সেগুলো কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যেটা নর্দমার পানিতে সাধারণত বিভিন্ন ধরনের জীবাণু, অণুজীব থাকে। গ্রিল, গিস, তেল খাদ্য হিসেবে গ্রহণ করা হচ্ছে, ওই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো আর কি, ঠিক আছে। তো একটি নির্দিষ্ট মাত্রার অধিক হাইড্রোজেন সালফাইড খুব বিষাক্ত, এর কারণে মৃত্যু হতে পারে। ব্যাকটেরিয়া এবং পরজীবী কীট ধুলোবালির সাথে ভেসে বেড়ায়, তাদের কারণে শ্বাসতন্ত্রের সমস্যা হয়। এগুলো হচ্ছে জৈবিক ঝুঁকি। প্রাণী এবং প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ, যেমন চামড়া, পশম, চুল, এই যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, পরজীবী কীট আক্রান্ত পশু ব্যক্তি দূষিত জৈবিক তরলের মাধ্যমে ছড়াতে পারে। এ ধরনের অনেক কিছু আছে। তারপর যেমন অ্যানথ্রাক্স, টিউবারকুলোসিস, HIV, হেপাটাইটিস বি, হ্যাঁ, তারপর অ্যাসপারোলজিস, বাইসিনোসিস, বার্ড ফ্লু, ম্যাড কাউ, সোয়াইন ফ্লু ইত্যাদি সংক্রমণ এভাবে ঘটতে পারে। এগুলো কিছু নম্বর আমরা এখানে দেখতেছি। তো মনসামাজিক ঝুঁকি কী, সেগুলো দেখতে হবে। জৈবিক ঝুঁকির একটা চিত্র আমরা দেখলাম, যে বায়োলজিক্যাল হ্যাজার্ড যেখানে আছে, এই চিহ্ন দিতে হবে। চিহ্নিত স্থানগুলোকে এরকম চিহ্ন দিয়ে ঝুলাই দিতে হবে বা মার্কিং করে রাখতে হবে। মনসামাজিক ঝুঁকিগুলো কী? মনসামাজিক ঝুঁকিগুলো কর্মক্ষেত্রে কাজ সম্পর্কিত অথবা কাজের অবস্থানগত বিষয় কর্মীদের মানসিক চাপ বৃদ্ধি করে। এর ফলে মনসামাজিক বিপদ সৃষ্টি হতে পারে, যেমন মানসিক বিষাদ, কাজের প্রতি একঘেয়েমি বা অস্বস্তি এবং জ্বালা পোড়া ইত্যাদি। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন ব্যক্তিগত নিরাপত্তা, যন্ত্রপাতি ও মেশিনের নিরাপত্তা, কলকারখানার নিরাপত্তা। যন্ত্রপাতি, মেশিনের নিরাপত্তা, সঠিকভাবে এগুলো মেশিন চালু করা এবং কাজের শেষে বন্ধ রাখা, কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোনো প্রকার গোলযোগ দেখা দিলে সাথে সাথে মেশিন বন্ধ করা এবং দ্রুত মেরামতের ব্যবস্থা করা আর কি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করে থাকি, যে পেশাগত স্বাস্থ্য ঝুঁকি এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে যন্ত্রপাতির বা নিরাপত্তা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারখানার নিরাপত্তা, জরুরি প্রস্থান, ওই জায়গা থেকে জরুরি বের হওয়ার সুযোগ থাকতে হবে। যদি নিরাপদ মনে হয় তবে আগুনের আশেপাশে অবস্থানকারী যে কোনো ব্যক্তি তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে শব্দ শোনা না গেলে প্যানেল ব্যবহার করে অ্যালার্ম দিতে হবে। প্যানেল না থাকলে
ফায়ার ফায়ার বলে চিৎকার করতে হবে, জরুরি সেবায় দ্রুত ফোন করতে হবে। আচ্ছা, ব্যক্তিগত ঝুঁকি যেটা আছে, বিপদ চিহ্নিত করা, তারপর কে এবং কীভাবে ক্ষতিগ্রস্ত তা নির্ধারণ করা, ঝুঁকিসমূহ মূল্যায়ন করা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া, ফলাফল রেকর্ড করা, ঝুঁকি মূল্যায়ন পর্যালোচনা করা, সুরক্ষা লক্ষণ এবং প্রতীক, এই প্রতীকগুলো দিতে হবে। বিভিন্ন নির্দেশনার সাইনসমূহ ঝুলাইতে হবে যেখানে যেভাবে দরকার। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন যেখানে নো এন্ট্রি, এন্টার, এক্সিট, এই জিনিসগুলো তো আছেই। এছাড়া আমরা এখানে দেখি ইমার্জেন্সি ফার্স্ট অ্যান্ড কিট, এই যে এখানে দেখা আছে কশনস, হাই ভোল্টেজ যেখানে আছে, ডেঞ্জার, এই সাইনগুলো আমরা লাগাই রাখলেই তারপর অনেক ক্ষেত্রে মানুষ সচেতন হবে। ফার্স্ট এড বক্স রাখবে, বিপদ সংকেতগুলো চিহ্নিত করতে হবে, লাগাইতে হবে। সতর্ক সংকেতের জন্য ব্যবহৃত যন্ত্রপাতিসমূহ এভাবে লাগা রাখতে হবে। তো ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম যেমন আমাদের চক্ষু সুরক্ষাকারী গ্লাস টাচ করতে হবে, কানে প্লাগ, মাস্ক, হাত মোজা, নিরাপত্তামূলক জুতা বা সেফটি শু যেটা বলে অ্যাপ্রন, হেলমেট, সেফটি বেল্ট, এগুলা চক্ষুর জন্য যেমন এই যে গ্লাস, হেয়ার ফ্লাগ, তারপর মাস্ক, সেফটি গ্লাভস, সেফটি শু এগুলো, তারপর অ্যাপ্রন, সেফটি হেলমেট, এগুলোও কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেফটি বেল্টও এখানে লাগে, এই আর কি। তো বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা ইলেকট্রিশিয়ান যারা কাজ করবে তাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিষয়গুলি। সো যেমন পিপিআই নির্বাচন করা, এটা কি? ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম পিপিআই এমনভাবে নির্বাচন করতে হবে যেন প্রতিটি স্তরে নিরাপত্তা থাকে, সেটার কাজের ধরন অনুযায়ী উপযুক্ত হতে পারে, ব্যবহারকারীকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করবে, স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত ঝুঁকি সৃষ্টি করবে না, এরকম আর কি। তো পিপিআই সঠিক ব্যবহার কিন্তু এটাও দরকার, সঠিকভাবে ব্যবহার করা। পিপিআই ব্যবহারের সীমাবদ্ধতাও কিন্তু আছে, সেটাও আমাদের জানতে হবে। সো অনুসন্ধানের কাজ, তোমার প্রতিষ্ঠানের কাছাকাছি যে কোনো একটি ইলেকট্রিক ওয়ার্কশপ বা নির্মাণাধীন বাড়ির ওয়ারিং পরিদর্শন করো। এই কর্মপরিবেশ ও স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে এটাও হতে পারে যে কোনো অফিস আদালতের কর্মপরিবেশ যদি পর্যবেক্ষণ বা পরিদর্শন করে এখানে কেমন অবস্থা আছে সেই বিষয়গুলো এখানে কিন্তু তোমরা লিপিবদ্ধ করতে পারো, করে ভালো খারাপ তোমাদের মন্তব্যটা এখানে তুলে ধরতে পারো। আচ্ছা, এরপর দুর্ঘটনা, ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যেটা বলা হয়, এই দুর্ঘটনা বৈদ্যুতিক কাজে নিরাপত্তা বিষয়ে সবচেয়ে গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ, কারণ এই কাজে ভুল জীবনের ঝুঁকি সবচেয়ে বেশি। যে কোনো কাজের প্রথমে নিরাপত্তা ফার্স্ট, সেফটি ফার্স্ট যেটা বলা হয়। দুর্ঘটনার প্রকার, বৈদ্যুতিক শক, আর্ক ফ্লাশ, সো এগুলো কী, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। কারিগরি কর্মদক্ষতা, ঐকান্তিক মনোযোগ এবং সতর্কতামূলক ব্যবস্থাপনা এবং দুর্ঘটনা থেকে রক্ষা করবে। বৈদ্যুতিক শক, ইলেকট্রিক শক যেটা আর্ক শক বা আর্ক ফ্লাশ, নিম্ন ক্ষতিগুলো হতে পারে: হৃদযন্ত্র বন্ধ হতে পারে, শরীরে কারেন্ট প্রবাহের ফলে মাংসপেশি, নার্ভ টিস্যু ধ্বংস হতে পারে, বৈদ্যুতিক সুইচের সংস্পর্শে শরীরের ওই অংশ তাপের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, বৈদ্যুতিক শকের কারণে পরে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারে। দুর্ঘটনা সংঘটনের কারণ এবং প্রতিকারগুলো কি? বৈদ্যুতিক আইন অমান্য করলে, কাজে অমনোযোগী হলে, ভয়ভীতি বা নার্ভাস অনুভব কারণে, অজ্ঞাত বুদ্ধিহীনতার কারণে, অতিরিক্ত সাহসিকতা দেখিয়ে, রক্ষক ও নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতির ব্যবহার সঠিক না হলে, ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করা হলে, বৈদ্যুতিক মেশিন, যন্ত্রপাতি কিংবা চলমান যন্ত্রপাতিকে যথাযথভাবে আর্থিং না করলে, নিউট্রাল সুইচ লাগিয়ে সঠিক আছে ভেবে কাজ করলে, নিউট্রাল সুইচ সাপ্লাই কিংবা ইলেকট্রোস্ট্যাটিক চার্জ আছে কিনা সে ব্যাপারে নিজে নিশ্চিত না হয়ে বৈদ্যুতিক লাইন স্পর্শ করলে, বৈদ্যুতিক মেশিন বা লাইনের কেউ কাজ করছে কিনা সে ব্যাপারে নিশ্চিত না হয়ে বিদ্যুৎ সরবরাহ দিলে, সরবরাহ লাইন নিয়ন্ত্রণ রক্ষণ যন্ত্র প্রভৃতি যন্ত্রপাতি আকারে শক্তিতে যান্ত্রিক শক্তি বলে পর্যাপ্ত না হলে, পরিবাহী তারের ইনসুলেশন খারাপ হলে, ঘূর্ণীয়মান মেশিন কভার না থাকলে, এগুলো আর কি। তো
জরুরি প্রক্রিয়াগুলো কি, জরুরি সামগ্রী যেমন নিডস, যেগুলো ঝুঁকিপূর্ণ, ইভ্যালুয়েশন পরীক্ষা, প্রশিক্ষণ, নিয়ন্ত্রণ ইস্যু, স্টাইল এবং জটিলতা, বাণিজ্যিক ধারাবাহিকতা পরিকল্পনা, ক্রমবর্ধমান পরিস্থিতি, পুনর্মূল্যায়ন, উদাহরণ, তথ্যসূত্র, বাহ্যিক লিঙ্ক। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক ছিল। আমরা পরবর্তী পর্বে যেগুলো দেখব অনুশীলনীগুলো নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে দেখাবো, সাজেশনমূলক, যেটা তোমরা পরীক্ষায় কমন পেতে পারো। এরকম হতে পারে, একটু ব্যতিক্রম প্রশ্নগুলো হতে পারে। এই প্রশ্নগুলোর নিয়ে আমরা আলোচনা করব। কিছু প্র্যাকটিক্যাল অ্যাপিয়ারেন্স থাকবে, সেগুলো হয়তো তোমরা দেখবে। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আজকের এই অধ্যায়ে তোমাদেরকে সবাইকে স্বাগতম আবারও। এবং বিষয় হচ্ছে, বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবা, যেহেতু তুমি আমার ভিডিওটা দেখতেছো, নিশ্চয়ই তুমি জেনারেল ইলেকট্রিক ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল ট্রেডের একজন স্টুডেন্ট বা কোনো টেকনিশিয়ান। তো আমি আশা রাখবো বিষয়গুলি, পয়েন্টগুলো ভালো করে জানার জন্য। এটা তোমার কাজে কর্মের কিন্তু লাগবে। অমনোযোগী, বৈদ্যুতিক কাজে অমনোযোগী হলেই কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। আগে সেফটি ইজ ফার্স্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।